মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে, কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে, যাতে ও ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো অন্য কথা, ঠিক না? আচ্ছা, যদি এমন হয় যে একটা যন্ত্র যার দ্বারা মানুষের মনের কথা বোঝা যাবে, কেমন হবে? চলুন আজ জেনে নিই। আজকে আপনারা শুনবেন ওপার বাংলার এক বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা জাদুকর গল্প। আপনাদের সাথে আমি মিনহাজুল, আর আপনারা শুনছেন গপ্পের আড্ডাখানা। চলুন শুরু করি হুমায়ূন আহমেদের লেখা জাদুকর। আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে। বাবলু পেয়েছে 8.5। শুধু তাই নয়, খাতার ওপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু। কি সর্বনাশ! বাবলু খাতা উল্টে রাখলো, যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন, বেঞ্চির ওপরে উঠে দাঁড়া। বাবলু বেঞ্চের উপরে উঠে দাঁড়ালো। তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা। সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা। ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল। ধীরেন স্যার গর্জন করে উঠলেন, এই কে হাসে? মুখ সেলাই করে দেব। হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে, আড়ালে ডাকে জম স্যার। ফার্স্ট বেঞ্চে আবার একটু খিকখিক শব্দ হলো। ধীরেন স্যার বললেন, নাট্য শালা নাকি? ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, এই বাবলু, তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চির উপরে দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চির উপরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না, কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে, এই ভেবেই বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো। বাবা মোটে সহজপাত্র নন। ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধ পোষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য। বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো। বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকলো। কি বা হয় অঙ্কটা শিখে? তৈলাক্য বাঁচবে বাঁধরের উঠবার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, উঠছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পারবার প্রয়োজনটা কি? বাবলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্কুল ছুটি হলো 5টায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল। স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল, বাড়িতে যাও ছোট ভাই। বাবলু বলল, না, আমি আজকে এখানেই থাকবো। ওকে ভাই, বিষয় কি? না, বিষয় কিছু না, তুমি ভাগো। আনিস মিয়া একগাল হেসে বলল, পরীক্ষায় ফেল করছো কেমন? বাড়ির থেকে নিতে না এলে যাইব না, ঠিক না? আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো। সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা একা। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগলো। বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো কেমন একটা। ডান পাশের ঝোপ কেমন যেন একটু নড়ে উঠল। বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো। এই ছেলে, এই কাঁদছো কেন? অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। বাবলুর মনে হলো লম্বা মতন একটা লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে। লোকটার হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু, পিঠেও এরকম একটা বোঁচকা ফিতা দিয়ে বাঁধা। এই খোকা, কি হয়েছে? বাবলু ফোঁপাতে ফোঁপাতে বলল,
আমি অঙ্কে 8.5 পেয়েছি। তাই নাকি? জি, আর ডিটেনশনে আমার খাতার উপরে লিখেছেন গরু। বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল। লোকটি এগিয়ে এসে খাতাটি নিল। সে বেশ লম্বা, এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্ত মুখটা ঢাকা পড়ে আছে। লোকটা গম্ভীর গলায় বলল, তার ওপর গরু লেখাটা অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির ওপর সরাসরি কটাক্ষ করা হয়েছে। তার ওপর এত বড় করে লেখার প্রয়োজনই বা কি? ছোট করে লিখলেই হতো। বাবলু শব্দ করে কেঁদে উঠল। আহা, না 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 না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদার সময় নয়। কি করা যায় এখন তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাবলু ধরা গলায় বলল, আমি স্কুলেও যাব না, বাসায় ফিরে যাব না, বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো। না, জাহাজের খালাসি হয়ে বিলেতে চলে যাব। বুদ্ধিটা মন্দ না, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই যা, তোমার নাম তো জানা হলো না। আমার নাম বাবলু। ইয়ে আমার নাম হলো হৈয়াৎসুন। কি বললেন? হ্যাঁ, আমার নামটা একটু অদ্ভুত। আমি বিদেশি কিনা। কি করেন আপনি? আমি একজন পর্যটক। ওই আমি ঘুরে বেড়াই। আপনার দেশ কোথায়? আসো, তোমাকে দেখাচ্ছি। হৈয়েৎসুন আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালো। ওই যে দেখছো ছায়া ছায়া, ওইটা হচ্ছে ছায়াপথ। মিল্কি ওয়ে গ্যালাক্সি স্প্রিংয়ের মতো। এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে, আমরা তাকে বলি নয়ুত্তিনী। তার 9 নম্বর গ্রহটিতে আমি থাকতাম। বাবলু একটু সরে বসলো। পাগল নাকি লোকটা? কথা বলছে দিব্যি ভালো মানুষেরই মতো। বুঝলে বাবলু, বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি। পৃথিবীও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই পড়ছে। আপনারা বুঝি বাংলায় কথা বলেন? হুম, তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটা অনুবাদক যন্ত্র আছে। সে ইশারা করে গোলাকৃতির একটা বাক্স দেখালো। বাক্সটা তার কাঁধের কাছে ঝুলছে। মশার আওয়াজের মতো পিন পিন একটা শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কের নিউরন বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তাই যন্ত্রটি ধরতে পারে। বাবলুর একটু ভয় লাগলো। লোকটি বলল, এই যে চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে, এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই। দেব? বাবলু ভয়ে ভয়ে বলল, দিন, কিন্তু ব্যথা লাগবে না তো? না না, ব্যথা লাগবে না, মাথা খানিকটা ভোঁ করবে হয়তো। এই দেখো না। হৈয়াৎসুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতেই বাবলু শুনল ঝিঝি পোকাগুলো কথা বলছে। বাবলু স্তম্ভিত হয়ে গেল। লোকটা বলল, মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না। ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে। ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে। বাবলু তার কথায় কান দিচ্ছিল না, কারণ সে পরিষ্কার শুনতে পেল জাম গাছের একটি পাখির বাসা থেকে দুটো পাখি কথাবার্তা বলছে। এই লোকগুলো যাচ্ছে না কেন? কি করছে এখানে? এই লোকগুলো বক বক করছে, ঘুমাতে দেবে না নাকি? লোকটা বলল, বাবলু, যন্ত্রটা এবার খুলে ফেলা যাক, তোমার অভ্যেস নেই তো, মাথা ধরে যাবে। বাবলু বলল, আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি, ওরা আমার কথা বুঝতে পারবে তো? দু একটা কথা বুঝতে পারে, তবে বেশিরভাগই বুঝবে না। ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। অবশ্যই সবার না। পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, যেমন ধরো
তিমি মাছ। তিমি মাছ বুদ্ধিমান? হ্যাঁ, তিমি মাছ অত্যন্ত বুদ্ধিমান। শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান। ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত। ওদের হাত নেই কেন? প্রকৃতির খেয়ালিপনার জন্যে তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর মতো জীবনযাপন করতে হচ্ছে। হুইয়েতসুন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে নিল। এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক। কি ঠিক করলে? জাহাজের খালাসি হবে? না। তবে কি অন্ধকারে জাম গাছের নিচে বসে থাকবে? হুম, আমি আপনার সঙ্গে যাব। তাই বুঝি? জি। কিন্তু তা সম্ভব নয়। আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তর প্রক্রিয়ায়। তোমাকে দিয়ে তা হবে না। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটা চাঁদে। তার নাম হচ্ছে টিটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে। আমিও আপনার সঙ্গে টিটানে যাব। একেবারেই অসম্ভব। সে জায়গাটা বিষাক্ত ক্লোরিন গ্যাসে ভরপুর। তার উপর আছে সালফার ডাই অক্সাইড। আমার তাতে কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। লোকটা শান্ত স্বরে বলল, তুমি বরং ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এখানে অনেক কিছুই শেখার আছে। অঙ্কে 8.5 পেলে হবে না। বাবলু কোনো উত্তর দিল না। লোকটা বলল, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর। ইচ্ছে করলেই এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে। আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না। মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে ও ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো অন্য কথা, ঠিক না? আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে। তা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। তারা দুজনেই হারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও? বাবলু মাথা নাড়ল, সে বুঝতে চায়। লোকটা যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছে, আমার ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। 8.5 পেয়েছি তো কি হয়েছে? আরে বেচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না। না না না, আর কোনোদিন রাগারাগি করব না। ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন। ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছে। আহারে, বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় গরু লেখাটা খুবই অন্যায় হয়েছে। সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না। না, ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার দরকার। আর এরকম রাগারাগি করব না। বাবলুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। হুইয়েতসুন হাসতে হাসতে বলল, কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনো আছে? না। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়। আর একটু বসুন। না না না, আর বসা যাচ্ছে না। তোমার বাবা আর তোমার স্যার এদিকেই আসছেন। আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না। যাই তাহলে, কেমন? তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল। দপ্তরি আনিস মিয়া একটা হ্যারাকেন হাতে আগে আগে আসছে। বাবলু
ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা এসেই প্রচণ্ড একটা চর বসালেন। রাগী গলায় বললেন, এই বয়সে বাদরামি শিখেছিস? বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে। তোর পিঠে ছাল তুলবো আজকে। ধীরেন স্যার থমথমে স্বরে বললেন, খারাপ পরীক্ষা হয়েছে, কোথায় তাড়াতাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে বসবি তা না, সাপ খোপের আড্ডার মধ্যে এসে বসা। আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে লিনডাউল হয়ে থাকবি। গরু কি আর চাঁদে বলেছি তোকে? বাবলু এদের কথায় একটুও রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয়। তাছাড়া সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা, কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন। শুনলেন আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ফিকশন গল্প জাদুকর। গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না। আর আমাদের আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন গপ্পের আড্ডাখানা। আপনি কেমন গল্প পছন্দ করেন তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনার নিজের লেখা গল্প আমাদের দিতে চাইলে যোগাযোগ করুন আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক লিংকে। চলুন আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে।